তো এই সূক্ষ্ম, এটা কিন্তু পার্থক্য। তোমরা এরকম স্বরভক্তি অনেক উদাহরণ আছে। ধর্ম থেকে ধরম, কর্ম থেকে করম, মগ্ন থেকে মগন, জন্ম থেকে জনম। দেখবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই স্বরভক্তির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যুক্ত বর্ণ ভেঙে গিয়ে তার মধ্যে কিন্তু স্বরধ্বনির আগম হয়েছে। সেটা হচ্ছে যুক্ত বর্ণ কিন্তু ভেঙে গেছে, সেটা হচ্ছে স্বরভক্তি। এবং স্বরভক্তির প্রচুর উদাহরণ রয়েছে যেগুলো স্বরগমেরও অন্তর্ভুক্ত হয়। যেমন স্বরগম কাকে বলে? যে উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে, অন্তে এবং শেষে যে নতুন স্বরধ্বনি আগম হয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে স্বরগম। এটা সহজ পারবে। যেমন স্কুল, স্কুল থেকে স্কুল, স্কুল। আমরা কি সবসময় কথা বলার সময় দেখবে সকলেই গ্রামগঞ্জে বা যারা আমরা শুদ্ধ কথা বলার পাশাপাশি কিন্তু এই সমস্ত উচ্চারণ হয়ে যায়। স্কুল থেকে হয়ে যায় স্কুল, স্কুল, স্কুলে যাই, মা আমি স্কুলে যাচ্ছি। যেমন স্টেশন, স্টেশন থেকে কি হয়? স্টেশন। স্পর্ধা থেকে হয় আস্পর্ধা। বয়ন থেকে হয় বয়ান। তো প্রথমে যেগুলো বললাম সেটা হচ্ছে, আচ্ছা শুনতে পারছো? তো মেশিনের হ্যাঁ শব্দ। স্যার। হুম। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো প্রথমে যেগুলো হয় স্বরধ্বনি আগম হয় সেটা কি? সেটা হচ্ছে আদি স্বরগম। মধ্যে হলে মধ্য স্বরাগম। কিন্তু ওই যে বললাম যে যেগুলো যুক্তবর্ণ ভেঙে মাঝখানে বা প্রথমে বা শেষে যেখানে আসুক না কেন, যুক্তবর্ণ ভেঙে যদি স্বরধ্বনি আসে সেটা কিন্তু স্বরভক্তি। এবং যেটা যুক্তবর্ণ না ভেঙেই যদি প্রথমে শেষে মাঝখানে যদি আসে সেটাকে স্বরাগম। প্রথমে এলে আদি স্বরাগম, মধ্যে এলে মধ্য স্বরাগম, অন্তে এলে অন্ত স্বরাগম। এতটুকুই বোঝা গেল। এবং এর উল্টোটা, উল্টোটার নাম কি? এই স্বরাগমের উল্টোটা কি নাম? স্বরাগমের উল্টোটার নাম কি বলো? স্বরলোপ। স্বরলোপ, তাই তো? স্বরলোপের অনেক উদাহরণ আছে। যেমন কি জানালা, জানালা যদি উচ্চারণ করি কি কি পাই? বর্গীয় জ যোগ আ যোগ ন যোগ আ যোগ ল যোগ আ। জানালা থেকে কি পাই? জানলা। যা যোগ বর্গীয় জ যোগ আ, ন যোগ ল যোগ আ। মাঝখানে কিন্তু এই দন্তন্য আকার, এই আটা কিন্তু লোপ পাচ্ছে, তাই এটা কি? স্বরলোপ। তো এখানে উল্টোটা পাই আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। তো এই দুটো কিন্তু বুঝতে পারবে যে দুটো কিন্তু বৈপরীত্য, এই স্বরাগম এবং স্বরলোপ। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। স্বরসঙ্গতি, এই স্বরসঙ্গতি করতে গিয়ে কিন্তু আমাদের কিন্তু সমস্যাটা হয়। তো এই স্বরধ্বনি, এই সরল সঙ্গতি করতে গিয়ে আমরা দুটো শব্দ পাই। একটা হচ্ছে পূর্ববর্তী এবং একটা হচ্ছে কি? পরবর্তী। তাই তো? এখানে কি সমস্যা হয় কি হয় না বলো? এখানে কি সমস্যা হয় কি হয় না? স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি। হুম। আমরা তিন, স্বরসঙ্গতিটা ঠিকঠাক মনে নেই। যাই হোক, তো এই স্বরসঙ্গতি বা সরিহবন এই দুটো করতে গিয়ে কিন্তু আমাদের সমস্যা হয়। যে দুটি শব্দ আমাদের কনফিউজড করে দেয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই পরবর্তী শব্দ এবং পূর্ববর্তী শব্দ। যেমন প্রগত স্বরসঙ্গতি কাকে বলে? যে পূর্ব স্বরের প্রভাবে পরবর্তী স্বরধ্বনিটি পরিবর্তন হলে তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। পূর্ব স্বরের প্রভাবে পরবর্তী স্বরধ্বনিটি পরিবর্তন হলে তাকে কি বলে? প্রগত স্বরসঙ্গতি বলে। এবং পরাগত কি? পরবর্তী স্বরের প্রভাবে পূর্ব স্বরের পরিবর্তন হওয়াকে কিন্তু পরাগত স্বরসঙ্গতি বলে। এবং অনন্য স্বরসঙ্গতি কি? যে পূর্ববর্তী এবং পরবর্তী উভয় স্বরধ্বনি যখন পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয় তখন তাকে কি বলে? অনন্য স্বরসঙ্গতি। তো এই জায়গাটা যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা কি জিনিস বলো? লক্ষ্য রাখতে হবে কোনটা পরিবর্তন হচ্ছে। যদি কোনটা পরিবর্তন হচ্ছে দেখবে এটা ভালো করে, তাহলে কিন্তু বুঝতে পারবে। যেমন কি আমি একটা শব্দ বলি বি না, এই বি না থেকে কি পাচ্ছি? ব যোগ হস্যই বি, ন যোগ আ, বি না, বিনা পাচ্ছি। তো এটা পরিবর্তন হয়ে কি হয়? বি যোগ
হস্যই যোগ ন যোগ এ, কি পেলাম? বিনে। ব যোগ হস্যই বি, ন যোগ এ, বিনে। বিনা থেকে পেলাম হচ্ছে বিনে। তো এখন তুমি কোথায় লক্ষ্য রাখবে? এটা দুরকম ভাবে লক্ষ্য করা যায়। কোথায় লক্ষ্য রাখতে হবে? দেখতে হবে এখানে কার শক্তিটা বেশি, অর্থাৎ কোথায় পরিবর্তনটা হলো। বোঝা গেল? কোথায় পরিবর্তন হলো? বিনা থেকে বিনে পরিবর্তন আর কোথায় হলো? পরিবর্তন হলো কোথায়? শেষে। আর আর এ স্বরধ্বনিতে পরিণত হলো। হুম, এই দন্তন্য আকার, এই যে আটা, এটা কি হলো? এ তে পরিণত হলো। তো কোথায় লক্ষ্য রাখতে হবে? দুটো জায়গায় লক্ষ্য রাখা যেতে পারে দুরকম ভাবে। সেটা হচ্ছে কার শক্তি বেশি। এখানে দেখতে পেলাম যে এই যে ব যোগ হস্যই বি, এটার শক্তি বেশি। কেন বেশি? কারণ এটা পরিবর্তন হয়নি। তো প্রথমেরটা কিন্তু পরিবর্তন হয়নি, হলো কোনটা? শেষেরটা। তো কার শক্তি বেশি? এই ব যোগ হস্যই বি, এটার কিন্তু শক্তি বেশি। তাই এটা কি প্রথমে রয়েছে, এটা পরিবর্তন হয়নি। তাই এটি আমার ওই পূর্ববর্তী পরবর্তী কোনো কিছু মুখস্থ রাখার দরকার নেই। আমি শুধু দেখবো কার শক্তিটা বেশি, মানে জোর যার মুলুক তার, জোজা মোজা আর কি, জোর যার মুলুক তার। তো এখানে দেখতে পেলাম যে এই যে বি ব যোগ হস্যই, এটার শক্তি বেশি, এটা পরিবর্তন হয়নি। পরিবর্তন হলো না, যেটা আছে সেটা কিন্তু একার হয়ে গেছে, নে, বি নে। তো এটা কিন্তু পরিবর্তন হলো। তো তাই এটা কি, যেহেতু প্রথমেরটা পরিবর্তন হয়নি, তাই এটি প্রগত স্বরসঙ্গতি। এবং আরেকটা কি বললাম, দুটো ভাবে দেখা যায়। যে তুমি আরেকটা লক্ষ্য রাখবে যে পরিবর্তন কোনটা হলো। যে শেষেরটা পরিবর্তন হলো, তাই এটি পরাগত কিন্তু নয়। শেষেরটা হলে, যদি শেষেরটা পরিবর্তন হয়, তাহলে সেটা কিন্তু হবে প্রগত স্বরধ্বনি। তো এটা একটু কনফিউজ হতে পারে, যে যদি এটা লক্ষ্য রাখবে যে শেষেরটা যদি পরিবর্তন হয়, তাহলে প্রগত স্বর সঙ্গতি, এবং প্রথমটা হলে পরাগত স্বর সঙ্গতি, এভাবে রাখা যায়। তো এটা দেখবে যে কোনটা পরিবর্তন হলো, কার শক্তিটা বেশি, তাহলে কিন্তু হবে। যেমন আরেকটি উদাহরণ দেই, ফিতা ফিতে, এটা কিন্তু প্রথমটা শক্তি বেশি, ফিতার ফি ফয় হিস্যিকার, এটা শক্তি বেশি, তাই এটা কিন্তু পরিবর্তন হলো না, পরিবর্তন হলো পরেরটা। তো এই প্রথমটার প্রগত, মানে প্রথম শব্দটার শক্তি বেশি, তাই কিন্তু এটা প্রগত সমীহবন। মিতা মিতে, পিপা পিপে, শিক্ষা শিক্ষে, হিসাব হিসেব, ভিক্ষা ভিক্ষে। দেখো এখানে যতগুলো বলছি সবগুলোর ক্ষেত্রেই কিন্তু প্রথমটার শক্তি বেশি, এইভাবে মনে রাখা যেতে পারে, না তাহলে ভুল হবে না। প্রথমটার শক্তি বেশি, তাই এটা পরিবর্তন হয়নি, তাই এটি প্রগত স্বরসঙ্গতি। তারপরে কি? পরাগত স্বরসঙ্গতি। দুটো উদাহরণ দেই। পরাগত স্বরসঙ্গতি, সুনা হয়ে গেছে সোনা। দেখো, সুনা, তালবস্য রুস্যকার দন্তান্ন আকার, সোনা হয়ে গেল কি? সোনা, তালবস্য ওকার দন্তান্ন আকার, সোনা। তো এখানে কার পরিবর্তন হলো? তালবস্যর নিচে যে রুস্যকারটা ছিল, সেটা হয়ে গেল ওকার। তো পরিবর্তন কার হলো? প্রথমটার পরিবর্তন হলো, কিন্তু সোনা সোনা হয়ে গেল। তো প্রথমে আমরা কি পেলাম? এই ওকারটা, উকারটা হয়ে গেল ওকার। তো এখানে কিন্তু প্রথমটা পরিবর্তন হয়েছে। তো এখানে কার শক্তি বেশি? এখানে কিন্তু শক্তি বেশি এই যে আকার যে আছে, সেটার কিন্তু শক্তি বেশি, তাই তো? সোনা থেকে হচ্ছে সোনা, ডোবা থেকে হচ্ছে ডোবা, উড়া থেকে হচ্ছে ওরা। দেখো প্রথমটা কিন্তু পরিবর্তন হচ্ছে, তাহলে শক্তিটা কার বেশি? শক্তিটা হচ্ছে শেষেরটা শক্তি বেশি, তাই এটা কিন্তু পরাগত স্বরসঙ্গতি। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, স্যার দেশি থেকে দিশি ওটাও তো পরাগত হবে না? হ্যাঁ বলো। স্যার বলছি দেশি থেকে দিশি এটা তো পরাগত হবে না, কারণ তালবস্যই হস্যই আছে। হুম, ওটা হ্যাঁ ওটার এটা জন্য পরাগতি, হচ্ছে। পরাগত, পরাগত। দেখো দেশি, এখানে কিন্তু একার আছে দেশি, তো একার আছে দয়কারে দে তালবস্য ঋষি, দেশি সেটা হয়ে গেল কি? দিশি। তো কার শক্তি বেশি এখানে? তালব্যস্য যেটা আছে সেটা কিন্তু শক্তি বেশি। পরিবর্তন হলো কে? দে, দয়েকারে দে, এটা কিন্তু পরিবর্তন হলো, তাই এটা কিন্তু পরাগত স্বরসঙ্গতি। এইভাবে যদি তুমি করো, তাহলে দু একটি ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এইভাবে যদি করো তোমার কিন্তু কোনোদিন ভুল হবে না। কারণ আমি, আমার ক্ষেত্রে এটা এটা কিন্তু খুব, মানে আমি কনফিউজ হয়ে যেত যে পরাগত এবং প্রগত কোনটা। আমি এটা অনেকগুলো ওই বললাম রিসার্চ, মানে দেখে টেকে আমি সহজ করে লিখে নিয়েছি, সেটাই তোমাদের বললাম। তারপর অন্যান্য স্বরসঙ্গ দিলে তো পারো সবাই, যে দুটোই যেখানে পরিবর্তন হয়, সেটা হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। যেমন কি খেলা হয়ে যায় খেলা,
মেলা হয়ে যায় মেলা, না এটা ভুল বললাম, যখন দুটোই পরিবর্তন হয়ে যায় আর কি। আচ্ছা এখানে উদাহরণ আচ্ছা দেওয়া নেই, দাঁড়াও দেখছি। হুম, যেমন ধোকা হয়ে যায় ধোকা, ধোকা হয়ে যায় ধোকা। ডুবো হয়ে যায় ডোবা, ডুবো ডোবা, মানে দুটো এখানে দুটোই স্বরসঙ্গতি, মানে দুটোই স্বরধ্বনি চেঞ্জ হয়ে যায় একদম, তাই এটা হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। যেখানে দুটোই চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। তারপর পাচ্ছি হচ্ছে আচ্ছা সরলোপ গেল, স্বরসঙ্গতি গেল, তারপর অপিনিহিতি। আচ্ছা এখানে আচ্ছা অপিনিহিতি, এখানে দেখো অনেক আছে। আদি স্বরগম, এই যে ওষ্ঠ থেকে ঠোঁট, ওঝা থেকে রোজা। এখানে আমি নোটটা দিয়ে দেবো যারা ফুল কোর্সে ভর্তি হয়েছে বাংলার। স্বরসঙ্গতি প্রকৃত স্বর, এই দেখো এই যেখানে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হলে তাকে প্রকৃত স্বরসঙ্গতি বলে। তো সেটা তুমি মুখস্থ রাখতে পারো, রাখলে অবশ্যই ভালো, না হলে যেটা বললাম সেটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে দেখবে ভুল হবে না। তো কি বললাম দেখো, বিকাল থেকে হয়েছে বিকেল, ব যোগ হস্যই, মানে আমি যেটা বলি সেটা হচ্ছে তুমি যখন এই প্রশ্নগুলো আসবে তখন কি করবে, সন্ধির মতো ভাগ 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 করে করে নিয়ে লিখতে হবে, তাহলে কিন্তু আরও ভুল হবে না। যেমন দেখো বিকাল, এটা কি হলো, কি হলো, বযোগ হস্য ঋষিকার হস্যইকার, কযোগ আকার, লযোগ অ, সেটা হচ্ছে বিকাল। বিকেল হয়ে গেল বযোগ হস্যই, কযোগ হস্যই, এ কযোগ এ, লযোগ অ। এখানে পরিবর্তন কোনটা হলো, ক একার, এখানে কিন্তু এ পেলাম একটা। তো এখানে দেখো পূর্ববর্তী যেটা আছে বি, ব হস্যই বি, এটার কিন্তু শক্তি বেশি, তো এটা কিন্তু পরিবর্তন হলো না, তো এটা কি প্রগত স্বরসঙ্গতি। তো তারপর একটা দেখো পরেরটা, যে দেশি থেকে হচ্ছে দিশি, এখানে কোনটা, এখানে কিন্তু পরেরটা তালবস্য ঋষি যেটা আছে সেটা কিন্তু শক্তি বেশি, তো কে পরিবর্তন হলো, প্রথমটা পরিবর্তন হয়ে গেল, তো সেটা কি পরাগত স্বরসঙ্গতি। বোঝা গেল? আশা করি এরপরে আর ভুল হবে না, খাতায় লিখে নিতে পারো। অনন্য স্বরসঙ্গতি, দুটো যখন পরিবর্তন হয় তো সেটা হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। আচ্ছা অপিনিহিতি কোথায় আছে, অভিশ্রুতি, আচ্ছা অপিনিহিতি কোথায়, এখানে নেই। আচ্ছা অপিনিহিতি জানো, একদম সহজ বিষয়, সহজ জিনিস। অপিনিহিতি কাকে বলে, যেমন বাঙালি ভাষায় কিন্তু আমরা পাই এটা, বঙ্গালী উপভাষায়, যে অনেকে বঙ্গালী উপভাষার যে কথাগুলো আছে বাংলাদেশের, যে হালার মাছ ধইরা জোত নাই, কাইলকা, কইলকাতার, যেমন কলকাতা, কলকাতা কইলকাতার, তারপর হচ্ছে আহ, কন্যা, এই সমস্ত শব্দগুলো পাই। গাতি থেকে গাইতি, কাছে থেকে কাইচি, অর্থাৎ কি এখানে যে হস্য এবং হস্য ধ্বনিগুলো আছে সেটা কি হয়, সেটা তার পূর্ববর্তী ব্যঞ্জনের আগে উচ্চারণ হয়, তাই কিন্তু আচ্ছা এখানে ভুল হয়ে গেছে মনে হচ্ছে এই জায়গাটা, যাই হোক, যখন ওই প্রথমে উচ্চারিত হয় সেটা কি, সেটা কিন্তু অপিনীতি, এটা পারবে সহজ বুঝতে পারবে। যেমন ওই আজি থেকে আইজ প্রথমে বললাম, কালি থেকে কাইল, কাছে থেকে কাইচি, রাখিয়া থেকে রাইখা, এই সমস্ত শব্দগুলো। আর অভিশ্রুতি এটাও জানো, যেমন আইজ, সরিয়া হস্যই এবং বর্গীয় জ, আইজ, এটা কি, এটা হচ্ছে অপিনিহিতি। অপিনিয়ন। তোমার হ্যাঁ, মাঝখান থেকে যদি হস্যই যে স্বর বর্ণটা আছে সেটা যদি আমরা উঠিয়ে নিই তাহলে কি হয়, আজ। অর্থাৎ এই যে অপিনিহিতির যে এই হস্য এবং হস্য উঠিয়ে নিয়ে যখন সহজ করা হয় বা ধ্বনি পরিবর্তনের ফলে যখন সেই বানানটা এবং সহজ হয়ে যায় এবং চলিত রীতিতে চলে আসে, সেটা কি, সেটা হচ্ছে অভিশ্রুতি। কোরিয়া থেকে করে, কৈরা করে, এখানে কিন্তু পরিবর্তন মানে তিন প্রকার পরিবর্তন পাই, কোরিয়া, কৈরা করে, কইরে করে, বলিয়া বললা বললে বলে, এরকম আমরা পরিবর্তন পাই। তো এই অপিনিহিতি এবং অভিশ্রুতি কিন্তু তোমরা পারো এবং এখান থেকে অসুবিধা হয় না। তারপর চলে আসছি কোথায়, সমীভবন, ব্যঞ্জনধ্বনি রূপান্তর, এখানে কিন্তু পাচ্ছি সমীভবন। এই সমীভবনের ক্ষেত্রেও কিন্তু সমস্যাটা হয়।
এখানে কিন্তু আমরা পাই যে পরবর্তী এবং পরবর্তী দুটো শব্দ কিন্তু পাই। তো এখানে মনে রাখবে যে এই যে সমীভবন এটা কি? এটা হচ্ছে প্রেম। প্রেমটা কি? যে একটি ছেলে একটি মেয়ে যখন তাদের সম্পর্ক তারা কি একসঙ্গে চলে আসে। তো এই সমীভবনও কিন্তু সেরকমই। দুটো যখন আলাদা আলাদা শব্দ থাকে, সেই আলাদা আলাদা শব্দ যখন একই সঙ্গে চলে আসে সেটা কিন্তু সমীভবন। এবং সেই সমীভবনটা কিভাবে হয়? এই পরবর্তী এবং পূর্ববর্তী ধ্বনির যে প্রভাব, সঙ্গতির প্রভাবে কিন্তু মানে সঙ্গতির জন্য আর কি তাদের মধ্যে যে প্রভাবটা পড়ে, উচ্চারণের যে প্রভাবটা পড়ে, সেই জন্য কিন্তু এদের মধ্যে আমরা সঙ্গতি লক্ষ্য করি। যেমন কি পাই এখানে? যে কাঁদনা থেকে কান্না, রাধনা থেকে রান্না, গল্প থেকে গপ্প, এগুলো কিন্তু পাই। তো এই প্রগত সমীভবন এবং প্রগত সমীভবন কাকে বলবো? একই রকম কিন্তু আমি যে শক্তির কথা বললাম, এখানে কিন্তু সেই শক্তির কথাটা কিন্তু আছে, আমরা পাই। যেমন কি সমীভবন। তো সমীভবন কখন হয়? যখন দ্রুত উচ্চারণ করার সময় বা কোনো কঠিন যে ব্যঞ্জন উচ্চারণ করি, আমরা কঠিন শব্দ উচ্চারণ করি, তখন পাশাপাশি যে শব্দগুলো থাকে তাদের মধ্যে ভিন্ন ভিন্ন যখন ব্যঞ্জন ধ্বনি থাকে, সেই সময় কিন্তু প্রভাবগুলো পড়ে। পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি, পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্বের ধ্বনি, এবং পাশাপাশি দুটি ধ্বনির প্রভাবে দুটো ধ্বনিতে কিন্তু প্রভাবটা পড়ে, এবং সেখানে কিন্তু এই পরিবর্তনগুলো হয়। তো প্রগত সমীভবন কাকে বলবো? এখানে কিন্তু ওই ভাগ ভাগ করেই করবে, সন্ধি যেরকম করে করো সেরকম করেই করবে, তাহলে কিন্তু দেখবে যে ভুলটা অনেক কমবে কিন্তু এখান থেকে, যদি এইভাবে করতে পারো। যেমন চন্দন থেকে হচ্ছে চন্দন, চন্দন, এখান থেকে কি হলো? চন্দন। এই যে দন্তার নয় দয় যে শব্দটা আছে, এখান থেকে কি হলো? দন্তার নয় দয়ের পরিবর্তে হচ্ছে দুটো দন্তান্ন পাচ্ছি, চন্দন থেকে চন্দন। তো এটা কিভাবে হলো দেখো, যদি আমি শব্দগুলোকে ভাঙি তাহলে কি কি পাচ্ছি আমরা এখানে? চ যোগ অ, চন, এভাবে উচ্চারণ করবে, চন্দন। চ যোগ অ, তারপর হচ্ছে দন্তান্ন, চন, চ যোগ অজ দন্তান্ন, চন, দন, দ যোগ অযোগ, ন যোগ অযোগ, অ, চন্দন। এখানে কিন্তু নয়ের পরে কিন্তু অ নেই কিন্তু, চন্দন। তার চন্দন থেকে পাচ্ছি চন্দন, চ যোগ অযোগ, ন যোগ ন যোগ, অযোগ ন যোগ অ, চন্দন থেকে পাচ্ছি চন্দন। দেখো এখানে আহ, আচ্ছা এখানে যেটা আছে সেটাই বলি। পদ্ম থেকে পাচ্ছি কি? পদ্ম। পদ্ম থেকে পাচ্ছি পদ্ম, পদ্ম, পযোগ অযোগ দ, যোগ মযোগ অ, পদ্ম থেকে পাচ্ছি পদ্ম, পযোগ অযোগ দযোগ অযোগ দযোগ অ, পদ্ম থেকে পাচ্ছি কি? পদ্ম। তো এখানে কে পরিবর্তন হলো বলো তো দেখি? এই পদ্ম থেকে পদ্ম, এখানে কে পরিবর্তন হলো বলো? ম পরিবর্তন হয়েছে, দয়ের প্রভাবে ম পরিবর্তন হ্যাঁ, হয়েছে। এখানে কিন্তু ম পরিবর্তন হয়েছে। তো এখানে তাহলে কার শক্তি বেশি? দ, দয়ের। এর শক্তি বেশি। তো দটা এবং দ কোথায় আছে? দ হচ্ছে পূর্ববর্তী ধ্বনিতে রয়েছে, দ আর ময়ের মধ্যে দ আগে আছে, তাই জন্য প্রগত সমীভবন হয়েছে। দ আছে কোথায়? ময়ের আগে আছে। তো এখানে দ আছে ময়ের আগে, এবং কার শক্তি বেশি? দয়ের শক্তি বেশি। তো এই জন্য কি এটা হচ্ছে প্রগত সমীভবন। তুমি ওই পূর্ববর্তী পরবর্তী যদি মুখস্থ নাও থাকে, তোমার যদি এটা মনে থাকে যে এখানে যার শক্তি বেশি সেটাই কিন্তু হবে। তো এখানে কার শক্তি বেশি? এখানে কিন্তু দয়ের শক্তি বেশি, তাই এটা কি প্রগত সমীভবন। তারপরে কি পেলাম? লগ্ন, ল যোগ অযোগ গ যোগ লগ্ন, যোগ ন যোগ অ, লগ্ন থেকে কি হলো? লগ্গ। তো এখানে কার শক্তি বেশি? এখানে কিন্তু শক্তি বেশি, গয়ের শক্তি বেশি, তাই এটা কি হলো দেখো, গটা কোথায় আছে? দন্তান্ন এর কিন্তু আগে আছে, তাই এটা কি হলো? প্রগত সমীভবন। যদি এভাবে মুখস্থ রাখতে পারো বা এই ট্রিক্সটা মনে রাখো, তাহলে কিন্তু আশা করি এখান থেকে ভুল হবে না। তারপরে কি পাচ্ছি? পরাগত সমীভবন।
পরবর্তী ধ্বনির প্রভাবে যখন পূর্ববর্তী ধ্বনি যদি কখনো পরিবর্তন হয়ে এরকম ধ্বনি একই রকম ধ্বনিতে পরিরূপান্তর হয় তখন তাকে পরাগত সংহবন বলা হয়। তো এই যে লাইনটা আছে আর কি, যদি মুখস্থ না থাকে, কাকে বলে পরাগত সংহবন, যদি মুখস্থ না থাকে তো এইভাবে মুখস্থ রাখতে পারো। কি আছে? দুর্গা, তারপরে কি হচ্ছে? ধর্ম, ধর্ম থেকে হচ্ছে ধাম। আরেকটা উদাহরণ দিই, হ্যাঁ, ধর্ম থেকে হচ্ছে ধাম বা ধম্ম হবে, ধর্ম থেকে হচ্ছে ধম্ম বা ধাম। এই রটা কি হয়েছে? ধর্ম, রটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ধর্ম যদি আমি ভাঙি, দেখো, ধযোগ, অযোগ, রযোগ, মযোগ অ, এটা হচ্ছে ধর্ম। ধর্ম থেকে হচ্ছে কি? ধাম। বোঝা গেল? ধযোগ, অযোগ, মযোগ, ধাম বা ধম্ম হয়েছে আর কি, দুটো পাই আমরা বইয়ের মধ্যে শব্দ, ধম্ম বা ধাম। ধর্ম থেকে ধম্ম পাই বা ধাম পাই। তো এখানে কিন্তু রেপ আছে, তাই এই রটা কিন্তু আগে হবে, কিন্তু ধযোগ অ, রযোগ মযোগ অ, ধর্ম। তো এখানে দেখো কোনটা লুপ্ত হয়েছে? র লুপ্ত র হয়েছে। কিন্তু লুপ্ত হয়েছে। এবং এই রটা কোথায় আছে? রটা আছে ময়ের আগে কিন্তু আছে। ভালো করে লক্ষ্য করো, যদি ভাগ ভাগ করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ধ যোগ অ, ধর, র যোগ ম যোগ অ, ধর্ম। রটা কিন্তু আগে পাই, সেটা কি হচ্ছে? ধাম বা ধম্ম পাই, ধাম বা ধম্ম। ধাম যদি করি, দেখো এই রেপটা যে ছিল সেটা কিন্তু উঠে গেছে। তো এই রেপটা কোথায় ছিল? ধর্ম, এই ময়ের কিন্তু আগে ছিল। তো এখানে কার শক্তি বেশি? কিন্তু ময়ের শক্তি বেশি। মটা কোথায় আছে? এই যে রটা ছিল তার কিন্তু পেছনে আছে, অর্থাৎ সেটা কি? সেটা কিন্তু পরাগত সংয়মন। বোঝা গেল? এভাবে হ্যাঁ মুখস্থ স্যার। রাখতে পারো যে কোনটার শক্তি বেশি। আমরা ওখানে পেলাম দয়ের শক্তি বেশি, দটা কোথায় আছে? ময়ের আগে আছে, তাই এটি প্রগত। এবং এখানে পেলাম ধর্ম, এখানে রটা কোথায় আছে? রটা আছে ময়ের আগে। এখানে কার শক্তি বেশি? এখানে হচ্ছে ময়ের শক্তি বেশি, তাই এটা কি? পরাগত সমীহবন। আচ্ছা, এতটুকু বোঝা গেল। এবং অনন্যটা বুঝতে পারছো যে অনন্যটা হচ্ছে দুটোর প্রভাবে দুটো যখন অল্প বিস্তর পরিবর্তন হয় সেটা হচ্ছে অনন্য সংহবন। বৎসর থেকে বছর, এখন এখানে কিন্তু দেখো মাঝখানের যে দুটো শব্দ ওখানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। মহোৎসব থেকে মৎসব, মহোৎসব, এটা হচ্ছে অনন্য সংহবন। তারপরে পাচ্ছি কি? বিষমী ভবন। বিষমী ভবনটা কি? এই জায়গাগুলো না খুব একটা পড়ায়ও না অনেকে, কিন্তু এখান থেকে দু একটা প্রশ্ন আসে। এবং আমার একটা দাদা এবার সিএসসিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল, সেখান এই যে পরের যে বিষয়গুলো আছে, বিষমী ভবন, ঘোষী ভবন, ব্যঞ্জনদিত, অন্তর্হতি, এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল। তো আমি বলবো এখান থেকে কিন্তু দেখে রাখাটা উচিত। তো এখান থেকে দেখো। আচ্ছা, যতটুকু বললাম বুঝতে পারলে? বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। তো এইভাবে যদি তোমরা পড়ো আর কি, মানে খুব, কারণ ব্যাকরণ পাঠটা অনেক বড়, সব মুখস্থ রাখা সম্ভব নয়। তো এই সমস্ত যদি কি পয়েন্টসগুলো ধরে রাখো তাহলে কিন্তু আশা করি ভুল আর হবে না। হুম। না, আমিও আগে পড়েছিলাম, তো এখান থেকে কিন্তু ভুলটা হয়। আচ্ছা, একটা কথা বলি এখন, যে স্বরভক্তি এবং স্বরাগম এই পার্থক্যটা কি বলো তো এখন, দেখি দেখি কতটুকু ধরতে পারলে, বলো। স্বরভক্তি হচ্ছে যুক্ত, দুটি যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে যখন স্বরধ্বনি আসে হুম। তখন সেটা স্বরভক্তি। আর মানে স্বরধ্বনি আসে তখন স্বরভক্তি। আর স্বরাগম হচ্ছে যে কোনো শব্দের মাঝে কোনো কারণে যখন স্বরধ্বনি এসে পড়ে উচ্চারণগত কারণে, তখন হুম। সেটা স্বরাগম। হুম। এটা হচ্ছে পার্থক্য, কিন্তু ছোট্ট একটি পার্থক্য। স্যার, স্যার, হুম। কিন্তু স্যার স্বরভক্তিকেও তো স্বরাগম বলা হয়। কিন্তু স্বরাগম স্বরভক্তি নয়। হুম। কিন্তু স্বরাগম কিন্তু স্বরভক্তি নয়। যতগুলো উদাহরণ আছে বইয়ে দেখবে, ভালো করে লক্ষ্য করবে যে স্বরভক্তি এবং স্বরাগম, স্বরভক্তির অনেকগুলো পার্থক্য, মানে অনেকগুলো
শব্দ কিন্তু আমরা পাই, স্বরাগমে পাই, কিন্তু সমস্ত স্বরগমই কিন্তু স্বরভক্তি নয়। এটা এই জন্য বললাম কারণ এখান থেকে আমরা বেশিরভাগ স্টুডেন্টে কিন্তু মনে করে দুটো একই জিনিস, কিন্তু দুটো কিন্তু এক জিনিস নয়। হুম যেমন হ্যাঁ স্যার, এটাই জানতাম। হুম, কারণ হচ্ছে স্বরাগমকে তিনটে ভাগে ভাগ করা হয়: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আর ওই যে মধ্য স্বরাগম আছে, যেহেতু ওই যুক্ত ব্যঞ্জন গুলোর মধ্যেখানে যে স্বরধ্বনি যেহেতু যুক্ত হচ্ছে, হুম, তাই জন্য বলা হয় মধ্য ঠিক স্বরাগম, বলা হয় স্বরভক্তি। ঠিক ঠিক এখানে একটা কথা বলি, এই স্বরভক্তি এবং মধ্যস্বরম এটা নিয়ে কিন্তু অনেকেই মানে বারবার এই কথাটা বলে। তো এখানে বলি দেখো, স্বরের আগমনটি শেষ কথা নয় এখানে। সেই সঙ্গে বলেছে যে সেই সঙ্গে জড়িয়ে আছে যুক্ত ব্যঞ্জনের ভাঙনের ব্যাপারটিও। তাহলে যদি এমন হয় যে শব্দের মধ্যে স্বরের আগমন তো হলো, কিন্তু কোনো যুক্ত ব্যঞ্জনের ভাঙন হলো না, হয়তো যুক্ত ব্যঞ্জন ছিলই না, তবুও একটি মধ্যস্বরের আগম ঘটলো। যেমন মার থেকে হচ্ছে মাইর, এটা কি, এটা কিন্তু মধ্যস্বর আগম, তাই তো? মার থেকে কি হলো মাইর, মার এটা থেকে কি হলো মাইর, চার থেকে কি হলো চাইর। হুম। আচ্ছা, ৪ থেকে ৪ এটাকে তুমি কি বলবে? আবার স্যার এটা অপিনিহিতেও হচ্ছে, চাইর না, হচ্ছে। হ্যাঁ, অপিনিতে হচ্ছে। এটা তো মধ্য স্বরগম হচ্ছে, তাই তো? ৪ থেকে ৪ এটা অপিনিতি হলো বুঝলাম। তো এটা তো মধ্য স্বরগম। অপিনিহিত। হুম হুম হুম। হুম। কিন্তু তাই বলে কি এটা স্বরভক্তি? না। না, না, ওটা স্বরভক্তি হবে না। হবে না। তো এটা হচ্ছে বাংলা ব্যাকরণে এই স্বরভক্তি এবং মধ্য স্বরগমকে অভিন্ন রূপে দেখানো হলেও স্বরভক্তি কথার ব্যুৎপত্তি বিচার করলে স্বরভক্তি ও মধ্য স্বরগমকে পুরোপুরি অভিন্ন বলা যায় না, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সমার্থক। এটা হচ্ছে ছোট্ট পার্থক্য আরকি। মানে এমন কিছু, কিছু শব্দ আছে যেগুলো মধ্য স্বরাগম কিন্তু স্বরভক্তি নয়। বোঝা গেল? এইজন্য দেখবে সব বইয়েই কিন্তু এই স্বরভক্তি বা বিপ্রকর্ষ আলাদাভাবে প্রত্যেকটি বইয়ে দেওয়া আছে। যদি এক হতো তাহলে দেওয়ার তো প্রয়োজন ছিল না। সেটাকে মধ্য স্বরাগমই বলে চালিয়ে দিত। তাই তো? এই হ্যাঁ জায়গাটা স্যার। কিন্তু একটু এই তফাৎটা কিন্তু রয়েছে। মানে এইজন্য আমি তখন একটু ফার্স্ট দিকে মিস করে গেছিলাম এই পয়েন্টটা। তো এটা বললাম এই যে। কিছু, কিছু মধ্য স্বরাগম, কিছু, কিছু মধ্য স্বরাগম, কিছু, কিছু স্বরভক্তি সেটা স্বরাগম হতে পারে, মধ্য স্বরাগম হতে পারে। কিন্তু সমস্ত স্বরভক্তি আর স্বরাগম বা মধ্য স্বরাগম কিন্তু স্বরভক্তি নয়। বুঝতে পারলে? এটা আমিও প্রথম দিকে মানে ভেবেছিলাম যে দুটো বিষয় তো একই রকম দেখা যাচ্ছে। কিন্তু পরে ভাবলাম যে এখানে যুক্ত ব্যঞ্জনের কথা বলেছে। কিন্তু মধ্য স্বরগমের ক্ষেত্রে দেখতে পাই যে কিছু, কিছু শব্দ আছে যেগুলো যুক্ত ব্যঞ্জন নেই। যেমন কি বয়ন থেকে বয়ান, এখানে কিন্তু যুক্ত ব্যঞ্জন নেই। এখানে কি পাচ্ছি? বয়ন, সবগুলি অ আছে, কিন্তু বয়ান এখানে কিন্তু আ পাচ্ছি। তারপরে পাচ্ছি যতন, আহ, নয়ন থেকে কি পাচ্ছি? নয়ান। তো এখানে কিন্তু যুক্ত বর্ণ নেই কিন্তু। তো এখানে এটা কি? এটা হচ্ছে মধ্য স্বরাগম। তাই বলে কি এটা স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলতে পারি? নিশ্চয়ই বলতে পারি না। তো এটাই কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য। এটা মনে রাখতে হবে যে দুটো কিন্তু এক জিনিস নয়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তারপরে দেখো, স্বরসঙ্গতি হলো, সমীহবন হলো। এখন আসছি, এখানে নোটে মনে হয় সব দেওয়া আছে কি? আচ্ছা, অনেকগুলো দেওয়া আছে। এগুলো একটু পড়লেই মনে রাখতে পারবে, অসুবিধা হবে না এখান থেকে। সেটা হচ্ছে কি বিষমীভবন। বিষমীভবনটা কি? যদি শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনির মধ্যে একটি পরিবর্তিত হয়ে পৃথক ধ্বনিতে রূপ পায় তবে তাকে বিষমীভবন বলে। লাল থেকে নাল, শরীর থেকে শরীল, মুরারি থেকে মুরালি, এটা হচ্ছে কি বিষমীভবন। সমীভবনের বিপরীত প্রক্রিয়া হলো বিষমীভবন। এই প্রক্রিয়ায় দুটি সংযুক্ত বা কাছাকাছি অবস্থিত সমধ্বনির মধ্যে একটি পরিবর্তিত হয়ে আলাদা ধ্বনিতে পরিবর্তন হয়। লাল থেকে হচ্ছে নাল, দুটো শব্দ একই, এখান থেকে একটি কিন্তু পরিবর্তন হলো, সেটা হচ্ছে কি বিষমীভবন। বুঝতে পারলে? এগুলো পড়লেই বুঝতে পারবে, তবু একটু বলে দিই। ঘোষীভবন, অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হলে তাকে কিন্তু ঘোষীভবন বলে। এখানে কিন্তু মনে রাখতে হবে যে অঘোষ ধ্বনি কোনগুলো এবং ঘোষ ধ্বনি কোনগুলো। আচ্ছা, ঘোষ ধ্বনি কোনগুলো?
স্যার প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি হলো ঘোষ ধ্বনি, আর অঘোষ ধ্বনি হচ্ছে প্রথম আর দ্বিতীয় ধ্বনি, সেগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। হুম। তো এই যে এটা কিন্তু এখানে কিন্তু এই ধ্বনির যে বর্ণমালা যে আছে, কোনটা অঘোষ ধ্বনি বলা হয়, কোনটা ঘোষ ধ্বনি বলা হয়, সেটা কিন্তু মনে রাখতে হবে এই জায়গাগুলোতে। যেমন মহাপ্রাণী ভবন, অল্প প্রাণী ভবন, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের কিন্তু এখানে এই যে শব্দের যে ভাগগুলো, বর্ণ বিভাগগুলো যে আছে, সেটা কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু এখান থেকে ভুল হবে না। নাসিক্যি ভবন কি? আচ্ছা, মহাপ্রাণী ভবন, অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হলে তাকে মহাপ্রাণী ধ্বনি বলে, মহাপ্রাণী ভবন বলে। যেমন স্তম্ভ, আচ্ছা এটা ভুল আছে, স্তম্ভ থেকে হবে থাম, দম্ভ থেকে হবে দাম, দূর থেকে হয়েছে ধুর। অল্প প্রাণী ভবন, কোনো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি মানে উল্টোটা, মহাপ্রাণীর ভবনের উল্টোটা হবে অল্প প্রাণী ভবন। কোনো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি যদি অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয় তবে তাকে অল্প প্রাণী ভবন বলে। একটা কথা বলি, এখানে কিন্তু তোমরা কেউ এই যে শব্দ পরিবর্তন ধারা এটা কিন্তু মুখস্থ করবে না, মুখস্থ করলে কিন্তু ভুল হবে। এখানে কিভাবে করবে, প্র্যাকটিস করবে একটু, মানে ওই সন্ধি বিচ্ছেদ যেরকম করে করো সেরকম করে যদি করতে পারো তাহলে দেখবে যে কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা পড়লাম যে আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্ত স্বরগম। আচ্ছা, আদি এবং অন্ত কাকে বলে বলো তো? আমি একটা শব্দ বলি তারপরে বলবে। যে হাসপাতাল, হাসপাতাল শব্দের কোনটি আদি, কোনটি মধ্য, কোনটি অন্ত, এটা বলো দেখি। হাসপাতাল, এটার আদি কোনটা, মধ্য কোনটা এবং অন্ত কোনটা? স্যার বুঝতে পারলাম না। না, আমি এই যে পড়লাম যে আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্ত স্বরগম, বা আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। তো এখন একটা হ্যাঁ, প্রশ্ন এলো, শেষেরটা যদি শব্দ পরিবর্তন হয়ে যায়, আমরা লোপ পাই, তো আমরা কি বললাম, অন্তঃস্বরলোপ, বা যুক্ত হলে কি বললাম, যে অন্তঃস্বরাগম। তো এখন আমি বললাম যে আমি একটি শব্দ বললাম যে এই শব্দটির আদি, মধ্য এবং অন্ত কোনটা। আমি কি শব্দ বললাম? হাসপাতাল। এই যে হাসপাতাল শব্দটা বললাম, এর আদি কোনটা, মধ্য কোনটা এবং অন্ত কোনটা, এটা বলো। তাহলে স্যার এইভাবে যদি হয় তাহলে আমাকে অনেক দলে ভেঙে নিতে হবে, হাঁস পা তাল। হুম। যদি হাঁস হয় হচ্ছে একটা দল যদি হয় হাঁস, তাহলে হচ্ছে হাঁস হচ্ছে আদি, হুম। আদি হবে। হুম। আর মধ্যে থাকবে পা, পা, আর তালটা হচ্ছে যে অন্তে থাকবে। তো এটা কিভাবে আমি ধরবো যে হাঁস একটা, পা একটা, তাল একটা? হাঁস মানে হচ্ছে ওটা হাঁস। দলে ভেঙে নিতে হবে। হুম। পা হচ্ছে আমার পা বা তোমার পা, তারপর হচ্ছে গাছের তাল, এইভাবে করব? শ্বাসাঘাত যেখানে পড়বে সেই অনুযায়ী ভাগটা হবে। না, 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 এটা কিন্তু নয়। তো এটা আমি অনেকে দেখছিলাম ভুল করেছে আর কি, যে হাসপাতাল, হাঁস, গাছের পাতা, বা আমার পা বা তোমার পা, তারপর হচ্ছে তাল, গাছের তাল। তো যাই হোক, এইটা না কিন্তু, হ্যাঁ, এই হাসপাতাল বললাম, এই যে হা বা এই যে হ বর্ণটা আছে, এটা কি? এটা হচ্ছে আদি, এবং শেষে পেলাম ল, লযোগ বা ল, এই লটা হচ্ছে অন্ত, এবং মাঝখানে যেটা পেলাম সাপাতা, স, প এবং ত, এই যে শব্দগুলো পেলাম, এটা কি? এটা হচ্ছে মধ্য। হ হচ্ছে আদি, ল হচ্ছে অন্ত, এবং মাঝখানের যে শব্দগুলো থাকবে সেটা কি? সেটা হচ্ছে মধ্য। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো হ হচ্ছে আদি, ল হচ্ছে অন্ত, এবং মাঝখানে যে বর্ণগুলো পাবো বা ধ্বনিগুলো পাবো সেটা হচ্ছে মধ্য। মানে অনেকেই ভুল করে ফেলে এই মধ্যর ক্ষেত্রে গিয়ে, যে এটা মধ্যে আছে না কোথায় আছে, এটা তো প্রথম দিকে দেখা যাচ্ছে হাঁস, তো এটা কিন্তু নয়। মানে প্রথম এবং বাদে, শেষ বাদে, মাঝখানে যতগুলোই থাকুক সেটা হচ্ছে মধ্য। হুম। তারপরে নাসিক্যি ভবন, নাসিক্যি ভবনটা কি? নাসিক্য ব্যঞ্জনধ্বনি ক্ষীণ হতে হতে ক্রমশ লোপ পায় এবং তার রেশ স্বরূপ ও পূর্ববর্তী স্বরধ্বনিতে একটা আনুনাসিক অনুরণন যোগ হয়, তবে সেই প্রক্রিয়াকে নাসিক্যি ভবন বলে। বন্ধ থেকে বাঁধ, বন্ধ, এই যে দন্তান্ন নাসিক্যি ধ্বনি। হংস থেকে হাঁস, দন্ত থেকে দাঁত, দন্ত, এই যে ন নাসিক্য ধ্বনি।
তো এখানে কি এই দন্তান্নটা লোপ পেয়েছে এবং তার অনুরণন যেটা আছে সেটা কিন্তু এই উপরে চন্দ্রবিন্দু যেটা আছে সেটাতে কিন্তু রয়ে গেছে, তাই এটাই কি নাসিক্যী ভবন। মূর্ধন্য ভবন কি, আমরা যে মূর্ধন্য ধ্বনিগুলো আছে, মূর্ধন্য ধ্বনির প্রভাবে কাছাকাছি অবস্থিত কোনো দন্তধ্বনি যদি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয় তবে সেটা হচ্ছে মূর্ধন্য ভবন বলে সেই প্রক্রিয়াকে। মূর্ধন্য ধ্বনির প্রভাবে কাছাকাছি অবস্থিত কোনো দন্তধ্বনি যদি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয় তবে তাকে মূর্ধন্য ভবন বলে। বৃদ্ধ থেকে হচ্ছে বুড়া, বিকৃত থেকে হচ্ছে বিকট, মানে যেগুলো ওই মূর্ধন্য ধ্বনি এবং দন্তধ্বনি সেটা কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল? দন্তধ্বনি কোনগুলো? ত, থ, দ, ধ। হুম, এখানে কিন্তু এই যে বৃদ্ধ, এখানে কিন্তু ধ পাচ্ছে, ধ, তো এটা হচ্ছে দন্তধ্বনি। এবং মূর্ধন্য ধ্বনি কোনগুলো? ট বর্গ। হুম, তো এই যে পরিবর্তনগুলো আছে সেটা কিন্তু মনে রাখতে হবে, শব্দগুলো কোন বর্ণ বিভাগটা এটা কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আর ভুল হবে না। উষ্মী ভবন। স্পর্শধ্বনি কোনগুলো? স্পর্শধ্বনি উচ্চারণ করতে গিয়ে এমন হয় যে শ্বাসবায়ু আংশিক বাধা পাচ্ছে, তবে সেই স্পর্শধ্বনি উষ্মধ্বনিতে পরিণত হয়ে যায়, সেই প্রক্রিয়াকে কি বলে? উষ্মী ভবন। এক মিনিট একটু। কি বলছে এখানে? স্পর্শধ্বনি উচ্চারণ করতে গিয়ে, স্পর্শধ্বনি কোনগুলো? ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি। প থেকে ম পর্যন্ত হচ্ছে স্পর্শধ্বনি। তো এই স্পর্শধ্বনি উচ্চারণ করতে গিয়ে এমন হয় যে শ্বাসবায়ু আংশিক বাধা পাচ্ছে, তবে সেই স্পর্শধ্বনি উষ্মধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় বা পরিণত হয়, সেই প্রক্রিয়াকে বলে উষ্মী ভবন। কালী পূজা থেকে হচ্ছে খালি পূজা। তারপরে কি তালব্য ভবন, মানে নাম থেকে কিন্তু বোঝা যায় যে কি হতে পারে। তালব্য ধ্বনির প্রভাবে কোনো দন্তধ্বনি বা অন্য ধ্বনি যদি তালব্য ধ্বনিতে পরিণত হয়, সেই পরিবর্তিত হয়ে যায়, তবে সেই প্রক্রিয়াকে তালব্য ভবন বলি। সন্ধ্যা থেকে সন্ধ্যা বা সাঁঝ, এগুলো কিন্তু সহজ আছে, একটু মানে মনে রাখতে হবে, তাহলেই বুঝতে পারবে এখান থেকে। অপিনীতি বিপর্যাস। এবং এছাড়াও এখানে যেগুলো আছে সেগুলো ছাড়াও কিন্তু আরও কিছু আছে। শতনাসিক্যী ভবন, সেই শতনাসিক্যী ভবনটা কি বলো দেখি? স্যার বলবো? বলো। স্যার শতনাসিকী ভবন মানে কোনো শব্দের মধ্যে হয়তো কোনো নাসিক্য ধ্বনি নেই, অথচ পরবর্তী শব্দটা পরিবর্তন হচ্ছে। যেমন ওই পুস্তক আছে, পুস্তক থেকে পথি। এই হুম, পুঁথি যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু হয় অবশ্যই। আর হুম, পুস্তকে কিন্তু কোনো নাসিক্য ধ্বনি নেই, কিন্তু পুঁথিতে এখানে চন্দ্রবিন্দুটা চলে এলো, একে বলা হয় শতনাসিকী ভবন। হুম, 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 ঠিক। মানে নাসিক্য ব্যঞ্জনধ্বনি কিন্তু নেই এখানে, থাকবে না। হুম, তবুও কি স্বরধ্বনি যদি আনুনাসিক হয়ে পড়ে, তখন কিন্তু সেটা হবে শতনাসিক্যী ভবন। বিনাসিক্যী ভবনটা কি? বিনাসিক্যী ভবন বলো। হ্যালো। স্যার বিনাসিকী ভবন কি নাসিকী ভবনের উল্টোটা হবে? হুম, মূল শব্দের নাসিক্য ধ্বনি যদি ভাষা পরিবর্তন স্রোতে বিলুপ্ত হয়ে যায় তবে তাকে বিনাসিক্যী ভবন বলে। যেমন কি আছে, শৃঙ্খল থেকে হচ্ছে শিকল, টক্ক থেকে হচ্ছে টাকা, যন্ত্রণা থেকে যাতনা। আচ্ছা, মানে হুম, মানে স্যার ওখানে কোনো হচ্ছে যে অনুনাসিক বা অনুরণন তৈরি হবে না, যে না, তৈরি হলো শব্দ, ওটা নাসিক। বিনাসিকী ভবন। হুম। তারপর আরেকটি গেছে শতমূর্ধানি ভবন, এটা কি? শতমূর্ধানি ভবন,
এখানে কিছু কিছু বিষয় মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে কিছু কিছু শব্দ মুখস্থ রাখতে হবে, কিছু বর্ণ মুখস্থ রাখতে হবে। এখানে কি আছে? শত মূর্ধানি ভবন, রি, র, মূর্ধান্য স বা ট, ঠ, ড প্রভৃতি কোনো মূর্ধান্য ধ্বনির প্রভাব ছাড়াই যদি কোনো দন্তধ্বনি মূর্ধান্য ধ্বনিতে পরিবর্তিত হয়ে যায়, তবে সেই পরিবর্তনকে বলে শতমূর্ধানি ভবন। পাততি থেকে হচ্ছে প্রাকৃত, পরই থেকে পরে, পরই থেকে পরে, এটা হচ্ছে সংস্কৃতে বেশি মানে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে বি মূর্ধানি ভবন, এগুলো অনেকগুলো ভাগ আছে। বি মূর্ধানি ভবন, তারপরে হচ্ছে ব্যঞ্জন নৃত্য একটা পাই। আচ্ছা, ব্যঞ্জন নৃত্য এটা গুরুত্বপূর্ণ। ব্যঞ্জন নৃত্যটা কি বলতো? ব্যঞ্জন নৃত্য এটা কিন্তু অনেক জায়গায় আসে এবং ধরেও, বিভিন্ন পরীক্ষাতেও আসে এটা। ব্যঞ্জন নৃত্য এটা কি? স্যার ব্যঞ্জন দ্বিত্ব মানে ওটা বুঝলাম না, মানে ওই সমী ভবনের মতোই কি হবে নাকি? দ্বিত্ব মানে কি? দ্বিত্ব এটা জানো? দ্বিত্ব মানে দুটো হয়ে যাওয়া। হুম, দ্বিত্ব মানে তো দুটো হয়ে যাওয়া, দুটো মানে হয়ে যাওয়া। কোনো ব্যঞ্জন দুটো হয়ে যাচ্ছে, মানে সমী ভবনে তো তাই দেখা গেল যে দুটো হয়ে যাচ্ছে একই রকম। না, দ্বিত্ব মানে হচ্ছে দ্বিগুণ। হুম, দ্বিত্ব মানে হচ্ছে দ্বিগুণ হওয়া। তো এটা ব্যঞ্জন নৃত্যটা কি? যে শ্বাসাঘাতের কারণে অথবা বক্তার ইচ্ছা অনুযায়ী গুরুত্ব আরোপের উদ্দেশ্যে একক ব্যঞ্জনের স্থানে যুগ্ম ব্যঞ্জন ব্যবহৃত হলে তাকে ব্যঞ্জন দ্বিত্ব বলে। অর্থাৎ কি? আহ, দ্বিগুণ হয়ে যাওয়া। যেমন একটা কি, ছোট, আমরা বলি না ছোট, ছোটটা কি হয়ে যায়? ছোট্ট, ছোট্ট ছেলে। সকালকে কি বলি? সকাল। একেবারে হচ্ছে এক্কেবারে। মুলুক হচ্ছে মুল্লুক। সবাই কি বলি? সব্বাই এসেছে, তোমাদের বাড়ি সব্বাই এসেছে। বড়, বড়, আজ বড় বৃষ্টি হচ্ছে। তো অনেক বলি আজ বড্ড বৃষ্টি হচ্ছে, এরকম যে একটা আমরা, বড্ড হ্যাঁ, কথার কোনো একটি একেবারে। শব্দে চাপ দেওয়ার জন্য বা গুরুত্ব আরোপ করার জন্য যখন সেই শব্দকে ওই দ্বিগুণ করে দেওয়া হয়, সেগুলো কি বলে? ব্যঞ্জন দ্বিত্ব। এটা কিন্তু আসে, ব্যঞ্জন দ্বিত্ব কিন্তু বলে এটাকে। তো মনে থাকবে, তো সহজ, মনে থাকা উচিত। হুম। তারপর একটা পাই আমরা শব্দ অন্তর্হুতি। এই অন্তর্হুতি মানে কি? এখানে অনেক কিছু পাই। বর্ণ বিকার একটা পাই, বর্ণ বিকার। বর্ণ বিকার হচ্ছে শব্দের অন্তর্গত কোনো মূল ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বর্ণ বিকার বলে। যেমন বীজ থেকে বিচি, শাক থেকে শাক। শব্দের অন্তর্গত কোনো মূল ধ্বনির পরিবর্তন ঘটলে সেটা হচ্ছে কি? বর্ণ বিকার। এবং এখানে কিন্তু এই বর্ণ বিকারে এই ক্ষীণায়ন এবং পিনায়ন দুটো জিনিস পাই আমরা। ক্ষীণায়ন এবং পিনায়ন এটা জানো? ক্ষীণায়ন এবং পিনায়নটা কি? না স্যার, একটু বলবেন, জানি না। ক্ষীণায়ন হচ্ছে কি? কোনো মহাপ্রাণ ধ্বনি যখন অল্প প্রাণ ধ্বনির উপর উচ্চারিত হয়, তখন তাকে বলা হয় অল্প প্রাণী ভবন বা ক্ষীণায়ন। বোঝা গেল? এই দুটো কিন্তু ঘুরিয়ে দেয়, ক্ষীণায়ন এবং পিনায়ন কাকে বলে। এক মিনিট, আমার কাছে পড়া আছে, তারাও বের করে নিচ্ছি একটু। অনেকদিন আগে পড়েছিলাম, ভুলে গেছে তো, তারাও। এখানে হচ্ছে ক্ষীণ এবং পিন। ক্ষীণ মানে কি? ক্ষীণ মানে কি? ছোট বা সূক্ষ্ম, কম। ক্ষীণ ক্ষীণ। হুম। এবং পিন মানে কি? পিন মানে হচ্ছে বড় বা স্থূল। এই দুটো আর কি, মহাপ্রাণী ভবন এবং অল্প প্রাণী ভবন। মানে স্যার মহাপ্রাণী ভবনকে বলা হয় স্পিনায়ন, আর হুম হুম অল্প প্রাণী ভবনকে বলা হচ্ছে ক্ষীণায়ন। হুম। হ্যাঁ, অল্প প্রাণী হচ্ছে ক্ষীণায়ন এবং মহাপ্রাণী ভবন প্রাণী হচ্ছে ভবন মহাপ্রাণী পিনায়ন। ভবন জানি, হুম, যদি ওই দুটো নাম দিয়ে তখন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু মানে দিয়ে দেয় অনেক সময়, ক্ষীণায়ন এবং পিনায়ন কাকে বলে। আচ্ছা, অন্তর হতে কি জানো? না স্যার। স্যার কি বললেন? অন্তর্হতি, অন্তর্হতি এটা কি জানো? কাকে বলে? না স্যার, জানি না। এই অন্তর্হতি হচ্ছে কি? যখন পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পায়, তখন তাকে অন্তর্হতি বলে। যখন পদের মধ্যে
কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তখন তাকে বলা হয় অন্তরতি। আমরা কিন্তু শব্দগুলো ব্যবহার করি, যেমন কি ফাল্গুন মাস, ফাল্গুন এটাকে কি বলে? ফাগুন হাওয়ায় হাওয়ায়, তারপরে কি লাগিয়েছি দোলনা, কি ভুলে গেলাম। তো এইগুলো হচ্ছে অন্তর্হতি। ফাল্গুন থেকে হচ্ছে ফাগুন, ফলাহার থেকে হচ্ছে ফলার, এগুলো কি অন্তর্হতি। বোঝা গেল যে পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তখন তাকে বলা হয় অন্তর্হতি। বুঝতে পারলে? আশা করি বোঝা গেছে। তো আরেকটু রিভাইজ করে দিই প্রথম থেকে যতটুকু করলাম। আর বিপর্যাস এটা তো জানোই। বিপর্যাসটা কি? শব্দের মধ্যে কাছাকাছি অবস্থিত দুটি সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে সংযুক্ত দুটি ধ্বনি যদি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে সেটাকে বর্ণ বিপর্যয় বলে। বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিস্কা, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো আশা করি বোঝা গেল। রাজীব, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। সঙ্গীতা? হ্যাঁ স্যার। আচ্ছা পূজা, তুমি কি পাস করেছো নেট? না স্যার, আমি এবার প্রথমবার পরীক্ষা দিলাম, পাস করতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো তুমি তো আমাদের এখানে ভর্তি হওনি, তাই তো? না স্যার। আচ্ছা। তো আমার এখানে কোর্স চলছে, একটা হচ্ছে বাংলার, সেটা হচ্ছে শুধু মক টেস্টও ভর্তি হতে পারো। মক টেস্টটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলায় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এখন প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেটা দিচ্ছি। বাংলা 10 থেকে 15টা প্রশ্ন দিচ্ছি এবং সঙ্গে অলংকার থাকছে প্রত্যেক দিন, এগুলো প্র্যাকটিসের বিষয়। এবং আরেকটা হচ্ছে পেপার 1-এর, সেগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। এই সপ্তাহে হচ্ছে কমিউনিকেশন থেকে প্রত্যেক দিন 20 থেকে 15টা বা 20টা বা 25টা প্রশ্ন থাকছে। আরেকটা হচ্ছে রুটিন অনুযায়ী রাত্রে টেলিগ্রাম যে লাইভ মক টেস্টগুলো হচ্ছে সেটা কিন্তু এখানে হচ্ছে। আরেকটা হচ্ছে লাইভ ক্লাস হবে এবং এই যে নোটগুলো দেখছো এরকম কিন্তু নোটস দেওয়া হবে। এখানে মোটামুটি পুরো নোটস আছে এখানে, এবং সঙ্গে নাটকের গান থেকে শুরু করে সমস্ত যেগুলো শর্টকাট এখানে কিন্তু করা আছে। উপন্যাসের পরিচ্ছেদের ঘটনা, যেমন এই যে একটা নাটকের একটা সহজ করে মুখস্থ রাখার জন্য এখানে করা আছে একটা সংক্ষিপ্ত দৃশ্য, ছবিগুলো, শর্টকাট, গান। এটা হচ্ছে আমার নিজের নোটস। আমি আগে টার্গেট নেটস বাংলা বলে একটা ফেসবুক গ্রুপ আছে, দেখতে পারো ওখানে। ওখানে পিনাক পাল বলে একজন আছে, সেটা হচ্ছে আমি। ওখানে এই যে সিলেবাসটা আছে সেখানে তুমি দেখতে পারো, পুরনো যত আলোচনা আছে এখানে সমস্ত পাবে ওখানে। তারপর আমি পাস করলাম, আমি 4বার পাস করেছি নেট, একবার সেট পাস করেছি, টেট পাস করেছি একবার। তো এগুলো হচ্ছে নোটস, দেখতে পারো। ছোট গল্প, উপন্যাস, নাটক যতগুলো 10টা আছে সব নিজের নোটস আমার। এগুলো হচ্ছে যারা ফুল কোর্সে ভর্তি হয়েছে বাংলার, তারা কিন্তু এগুলো পেয়ে যাবে, পিডিএফ আকারে পাবে। বাংলার যে ফুল কোর্সটা আছে তুমি যদি ভর্তি হও সেটা হচ্ছে 3,999 টাকা। যদি এই জানুয়ারি মাসে ভর্তি হও এগুলো সব পেয়ে যাবে সঙ্গে। যদি ফুল কোর্স নাও তাহলে মক টেস্ট পাবে, সম্পূর্ণ মক টেস্ট যেগুলো হবে। এবং পরীক্ষার 2 মাস আগে যতগুলো মক টেস্ট হবে এখন সবগুলো লিঙ্ক পেয়ে যাবে। এবং রেগুলার টেলিগ্রামে যে মক টেস্ট হবে সেটা হচ্ছে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মক টেস্ট। যেমন তুমি একটি উপন্যাস বলে ঢোরাইচুয়েত মানুষ, তো ঢোরাইচুয়েত মানুষের মধ্যে, উপন্যাসের মধ্যে যেগুলো একদম ছোট থেকে ছোট, যেমন ঢোরাই তার কত বছর বয়সে তাকে তার মা কসরৌটি কিনে দিয়েছিল, বা ঢোরাইচুয়েত মানুষের ঢোরাইয়ের কাছে কতগুলো শিক্ষা ছিল, বা যেমন ঢোরাই বাবু সাহেবের বাড়িতে গিয়েছিল, না বাবু সাহেবের কত বিঘা জমি ছিল, যে একদম ছোট ছোট প্রশ্ন। প্রথম প্রতিশ্রুতি, যত বড় বড় উপন্যাসই হোক না কেন, যেমন রামায়ণ, মহাভারত, মধ্যযুগে যতগুলো পার আছে, যত সূক্ষ্ম প্রশ্ন থাক না কেন, সেটা হচ্ছে টেলিগ্রামে। টেলিগ্রামে এখনো শুরু করিনি, অনেকে বলছে যে সিলেবাস চেঞ্জ হবে এবং হতেও পারে। তো হলে হবে, না হলে নেই। যদি হয় তো সেরকমই আমি নতুন করে মক টেস্ট নেব, যদি না হয় এই সিলেবাসে হবে, যদি হয় আর কি। অলরেডি 15,000 মক টেস্টের প্রশ্ন আর কি
অলরেডি তৈরি করা আছে আমার টেলিগ্রাম লাইভ মক টেস্ট সেটা আছে, সেখানে তৈরি করা আছে। এবং এবার নতুন অ্যাড করেছি সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা 10 থেকে 15টি বা 20টি ফার্স্ট পেপারের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকদিন প্র্যাকটিক্যাল বিষয় যেটা আছে ভাষা, ছন্দ, অলঙ্কার, এই সমস্ত বিষয়গুলো থাকবে। পোয়েটিক্স, উজ্জ্বল নীলমণি এগুলো থাকবে। যদি ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো। আর ক্লাসটা করলে আজকে, তো ক্লাস করে বুঝতে পারলে যে ক্লাসটা কীরকম হবে। তো ক্লাস যেরকম করলাম চেষ্টা করবো আরেকটু ভালো করানোর জন্য। যদি ভর্তি হতে চাও, ফার্স্ট পেপারও রয়েছে, যদি ভর্তি হতে চাও তাহলে ভর্তি হতে পারো। তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি বুড়ুল। কোথায়? বুড়ুল মানে কোন জেলায়? দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত আচ্ছা আচ্ছা। কোন ইউনিভার্সিটি? মুলাখালী থানা। আমি পড়েছি ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে তো মানে পিএইচডি ছেড়েছে। হ্যাঁ, ওখানে পিএইচডি হয়। হ্যাঁ হ্যাঁ, পিএইচডি ছেড়েছে দেখলাম নোটিফিকেশনে। হুম। তো আমার ওখানে একজন স্টুডেন্ট যাবে, এই ইন্টারভিউ আছে মনে হয়। ওর নাম হচ্ছে রুমানা খাতুন, গতবার জিআরএফ পেয়েছে আমার এখানে। ও পড়াবে কিছুদিন পরে, এখানে পড়াবে আমার এখানে। রুমানা খাতুন, ও গতবার জিআরএফ পেয়েছে আমার গ্রুপ থেকে। ঠিক আছে, আর কিছু কোনো অসুবিধা আছে এখান থেকে? আচ্ছা রাজীব, তোমাকে বলি যে মক টেস্টগুলো হচ্ছে সকালে, যে মক টেস্টগুলো হচ্ছে সেগুলো দাও প্রত্যেকদিন। হ্যাঁ স্যার। আহ, তোমার ফার্স্ট পেপার, তোমার বেসটা কেমন ফার্স্ট পেপারের? এবার কতগুলো ঠিক হয়েছিল? ফার্স্ট পেপার হয়েছিল 20টা। 20টা। এখানে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট তোমার হচ্ছে, এটা ঠিক করতে হবে। আমার ফার্স্ট পেপারটা খারাপ ছিল, এবার কিন্তু 30খানা মতো ঠিক করেছি আমি। তো সন্তুষ্ট আমি, কারণ এখানে 30টা করলে যথেষ্ট, এখান থেকে আর দরকার নেই। 30টা করলে যথেষ্ট। এখন সেকেন্ড পেপারটা একটু পড়তে হবে ভালো করে। আর তোমার যেহেতু ফার্স্ট পেপারটা খুব একটা ডেভেলপ নেই, সেহেতু তুমি কিন্তু প্রত্যেকদিন এখন থেকে চেষ্টা করবে যে প্রত্যেকদিন এক একটা পেপার রিভাইজ করার জন্য। এবং আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন হবে, এবং ফার্স্ট পেপারে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু দেখবে যে এক্সপ্লেন করে দেওয়া আছে, কিন্তু দেখবে কিন্তু ওখানে। দেখেছো মক টেস্ট দিয়েছিলে? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। ওখানে কিন্তু সুন্দর করে দেখবে, মানে আমি চেষ্টা করি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এক্সপ্লেন করে দেওয়ার জন্য, ওখানে কিন্তু আছে, পাবে ওখানে। এই এবং তুমি যদি প্রত্যেকদিন যে এই যে মক টেস্টগুলো দিচ্ছি ফার্স্ট পেপারে, সেগুলো যদি তুমি দাও, আমি অনায়াসে বলতে পারি তোমার 25+, 30+ কিন্তু হবে। এবং যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকদিন ডিআই এবং একটা করে কম্প্রিহেনশনটা প্র্যাকটিস করে রাখো, কারণ এগুলো কিন্তু পরীক্ষার আগে গিয়ে হয় না, ডিআই এবং কম্প্রিহেনশন। এবং এই যে আমাদের ফার্স্ট পেপারের ক্ষেত্রে যে পারছি না আমরা, এটা কিন্তু পরীক্ষার আগে গিয়ে একটা চাপের সৃষ্টি করে, যেটা তোমার সেকেন্ড পেপারের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে। তাই ফার্স্ট পেপারটা কিন্তু এখন থেকে ভালো করে পড়ো। দেখো, যদি কোথাও কোচিং না করো আর কি, আমার এখানে তো করায়, যদি নাও করো তবুও কিন্তু যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে, ইউটিউবে কিন্তু প্রচুর কন্টেন্ট রয়েছে, সেটা নিজের জন্য কিন্তু দেখতে পারো বা পড়তে পারো, নিজের চাহিদাই করতে পারো। হ্যাঁ স্যার। ঠিক আছে, যদি করতে চাও আমার এখানেও পড়ায়, আমার ভাই পড়ায় একজন, আমিও পড়াবো এবার। তো যদি করতে চাও করতে পারো, অসুবিধা নেই। আর যেগুলো মক টেস্টগুলো হচ্ছে সেগুলো ঠিকঠাক করো। এবং কে যেন বললো, ঠিক গোবিন্দ। আছে স্যার। আচ্ছা গোবিন্দ বললো, আচ্ছা ও তো গ্রুপে জয়েন করলো না, আজকে থাকার কথা ছিল। ও বললো আমাকে যে ক্লাস, আমি কি যুক্ত হতে পারবো? তো বললাম হ্যাঁ, 1 মিনিট। তো যাই হোক, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আগামীকাল যে যে শব্দ পরিবর্তন, এখান থেকে আরেকটা মক টেস্ট নেবো। গতকাল নিয়েছিলাম, কালকে আগামীকাল আরেকটি মক টেস্ট নেবো গ্রুপে। হ্যাঁ, এটা আচ্ছা রাজীব, এটা বলে দিও তো, গ্রুপে লিখে দিও, তাহলে হবে। তো থাকলো, এটা হচ্ছে ইউনিট 1-এর পুরো নোটস এখানে আছে, এবং সঙ্গে এখানে আছে হচ্ছে আর্য ভাষা থেকে শুরু করে তোমার পোয়েটিক্সে কিন্তু এখানে সব পাবে। তো আমি এটা ভাগ ভাগ করে দিয়ে দেবো, যতটুকু আছে ক্লাস করলাম সেটা দিয়ে দেবো। এটা হচ্ছে গতবার ব্যাচের যারা পাস করেছিল। আমার গতবার 16 থেকে 17 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে এরা কিন্তু পাস করেছে। গোলাপ রাব্বারি, পরিমল, রোমানা খাতুন জিআরএফ পেয়েছে। এই মেয়েটা গতবার পাস করেছে, এর নাম হচ্ছে ভুলে গেলাম। তো এরা কিন্তু পাস করেছে। তো যাই হোক, আর যদি ভর্তি হতে চাও তো যোগাযোগ করতে পারো। তো আজকে রাখছি তাহলে, ভালো করে পড়ো সবাই, চেষ্টা করো।
রাখছি। বাপরে বাপরে শালার, উফ বাবারে।